চারটে তোমার ওনোম্যাটোপোয়িক্স ওয়ার্ডস আমি লিখেছি এখানে। ধুধু, গাগা, গোগো, থরথর। ধুধু প্রান্তর, ধুধু প্রান্তর শিমারিং ফিল্ড। আর ধুধু করা যদি বোঝায় তাহলে আমরা বলি সীমার, শুধু সীমার। রেগে গাগা করা, ফিউম উইথ রেজ, রেজ মানে হচ্ছে ক্রোধ। যন্ত্রণায় গোগো করা, গ্রোন ইন পেন। থরথর করে কাঁপা, শেক লাইক এ রিড, রিড মানে খুব পাতলা, যেমন তোমরা এখন সরস্বতী পূজার সময় খাগের কলম দিয়ে লিখি, এই খাগ ধরনেরই কাশফুলের যে ডাটাগুলো এগুলোকে রিড বলা হয়, ঠিক আছে। এবার দেখা যাক এক্সাম্পল, দেখা যাক। সামনে এক বিশাল ধুধু প্রান্তর, সামনে বলতে আমরা যে শব্দটা ইউজ করি, ওই দেখো সামনে, এরকম বলতে আমরা যে ওয়ার্ডটা ব্যবহার করি সেটা হচ্ছে ইয়ন্ডার, YOUNDER, ইয়ন্ডার, ঠিক আছে। ইউ নয়, YON হয়, এটা বানানটা ভুল করছিলাম আমি। ইয়ন্ডার, YONDER, YONDER, ঠিক আছে। এবার দেখো সামনে বিশাল ধুধু প্রান্তর, তাহলে ধুধু প্রান্তর, প্রান্তর বলতে এখানে আমরা হিউজ ফিল্ড বলতে পারি। প্রান্তর বলতে সাধারণত হরাইজন ব্যবহার করা হয়, হরাইজন বলতে আমরা ব্যবহার করি প্রান্তর। দিগন্ত, দিগন্ত বলতে হরাইজন ব্যবহার করি, এখানে প্রান্তর বলতে আমরা ফিল্ডও ব্যবহার করতে পারি। হ্যাঁ, এই হিউজ shimmering land yonder, হিউজ শিমারিং ল্যান্ড ইয়ন্ডার। আমরা কোথাও গেছি আর কি, গিয়ে বলে দেখো সামনে বিশাল ধুধু প্রান্তর, হ্যাঁ, শিমারিং ল্যান্ড, এই শিমারিং ল্যান্ড ইয়ন্ডার, এই কথাটা আমরা বলে থেকে থাকি বা বলতে পারি। ধুধু মরুভূমিতে মরুদ্যানী একমাত্র জলের উৎস, উৎস ইংরেজি কি? সোর্স, SOURCE, সোর্স, সোর্স মানে উৎস। আর মরুদ্যান ইংরেজি কি? ওয়েসিস, ওয়েসিস হচ্ছে মরুদ্যান। তাহলে ধুধু মরুভূমিতে, ইন শিমারিং ডেজার্ট, ধুধু মরুভূমিতে বলতে আমরা বলবো ইন এ শিমারিং ডেজার্ট। তাহলে ইংরেজিটা কী করে হবে? ধুধু মরুভূমিতে মরুদ্যানী একমাত্র জলের উৎস, তাহলে একমাত্র, অনলি, একমাত্র ইংরেজি হচ্ছে অনলি। তাহলে দ্য অনলি সোর্স অফ ওয়াটার, the only source of water the only source of water in a desert, DESERT, তাহলে এই পুরোটা কিন্তু সাবজেক্ট হবে, is the oasis. So the only source of water in a desert is the oasis. এইবার একটা জিনিস জেনে রাখো, ডেজার্ট, DESERT, ডেজার্ট লিখেছি আমি, এইটা যদি DESSERT হয়, দেখো উচ্চারণটা একই, বানানের ক্ষেত্রে দুটো এসে গেছে। ডেজার্ট বলি, এই ডেজার্টের অর্থ হচ্ছে খাওয়া শেষে যে মিষ্টি দ্রব্য পরিবেশিত হয় সেটাকে ডেজার্ট বলে। সেটা আইসক্রিম হতে পারে, কোনো মিষ্টি হতে পারে, ড্রিঙ্কস হতে পারে, কোল্ড ড্রিঙ্কস হতে পারে, সেগুলোকে ডেজার্ট বলা হয়। হ্যাঁ, বানানটা খেয়াল করে রেখো। এই ডেজার্ট মানে মরুভূমি। ডেজার্টের আরেকটা মানে হয়, ডেজার্টের আরেকটা মানে হয় কোনো জায়গা খালি করে দেওয়া, জনশূন্য করে দেওয়া। যেমন যদি বলি এখানে কোনো লোকজন নেই, এখানে কোনো লোকজন নেই মানে তোমার নির্জন জায়গা, তাহলে দিস প্লেস ইজ ডেজার্টেড, দিস প্লেস ইজ ডেজার্টেড। অথবা
নির্জন জনশূন্য এলাকা, এ ডিজার্টেড প্লেস, যেখানে কোনো লোকজন নেই, জনশূন্য এলাকা, এ ডিজার্টেড প্লেস, এটা আমরা ব্যবহার করতে পারি। এইবার দেখো, আমাদের কথা শুনেই সে রেগে গাক গাক করে উঠল। হ্যাঁ, রেগে ওঠা, ফিউম উইথ রেজ। তাহলে সে রেগে গাক গাক করে উঠলো। পাস্ট টেন্স হলো হি ফিউম, মানে রেগে উঠেছিল, উঠলো মানে রেগে উঠেছিল। হি ফিউমড উইথ রেজ, কিসে? অ্যাট, আমার কথা শুনে, অ্যাট মাই ওয়ার্ডস। আমি কাউকে কিছু একটা বলেছি, আমরা বলি না তেলে বেগুনে জ্বলে উঠলো, গাপ গাপ করে উঠলো, সেখানে আমরা বলবো ফিউম উইথ রেজ। তেলে বেগুনে জ্বলে ওঠা, সেক্ষেত্রে ফিউম উইথ রেজ আমরা বলতে পারি। ঠিক আছে? তুমি সবসময় ইফ ইউ উইথ রেজ অ্যাট মাই ওয়ার্ডস, তুমি সবসময় রাগে গাপ গাপ করো, এটা ভালো দেখায় না, এটা ভালো দেখায় না। ইট ডাজন্ট লুক গুড, ইট ডাজন্ট লুক ডিসেন্ট। তাহলে এটা ভালো দেখায় না, ইট ডাজন্ট, এটা ওপরে যাচ্ছি। তুমি সবসময় রাগে গাপ গাপ করো, এটা ভালো দেখায় না। ইট ডাজ নট লুক, does not look decent. Decent মানে তোমার ভালো আর কি, হ্যাঁ, সুন্দর, এরকম বোঝায়। It does not look decent that you always fume with rage. এবার দেখো, এটাকে আমরা সেন্টেন্সটাকে অন্যরকমভাবে বলতে পারি। ইট ডাজ নট লুক ডিসেন্ট দ্যাট ইউ অলওয়েজ ফিউম উইথ রেজ। যখন বলবো, বলার সময় আমরা দ্যাটটাকে অনেক সময় ব্যবহার করি না। আচ্ছা, আর এই সেন্টেন্সটাকে আরেক রকমভাবে আমরা বলতে পারি। কীরকমভাবে বলতে পারি? দেখো, অনেক রকমভাবে সেন্টেন্স করা যেতে পারে। তুমি যে সবসময় রেগে গাপ গাপ করে ওঠো, এটা ভালো দেখায় না, দ্যাট দিয়ে আমরা করতে পারি। দ্যাট you are always fumed with rage এই পুরোটা সাবজেক্ট, এইখান থেকে এই পর্যন্ত সাবজেক্ট এসে গেল। দ্যাট ইউ আর অলওয়েজ ফিউমড উইথ রেজ ডাজ নট লুক গুড। does not look decent. এখানে দেখো একটা জিনিস মনে রাখতে হবে, ডিসেন্ট, এই যে আগেরটা যেরকম আমরা ডেজার্টের ক্ষেত্রে দেখেছিলাম, ডিসেন্টের ক্ষেত্রে মনে করে রাখো, যদি আমরা বলি এই বানানটা আমার যতদূর মনে পড়ছে, এটা যদি এই বানান লিখি DSCENT, ডিসেন্ট, এইটা যদি বলি, ডিসেন্ট যদি বলি, সেই ডিসেন্টের অর্থ হবে অবতরণ করা, নেমে আসা। দি প্লেন ডিসেন্ডেড, প্লেনটা নেমে এসেছিল। দি প্লেন ডিসেন্ডেড 2000 feet, 2000 ফুট নিচে নেমে এসেছিল। ডিসেন্ট অবতরণ করা, এটা বোঝায়। ঠিক আছে? এইবার দেখবো আমরা গো গো করা আর থর থর করে কাঁপা, এই দুটো আমরা দেখব। যন্ত্রণায় গো গো করা, রোগীটি যন্ত্রণায় গো গো করছিল, যে ইংরেজি হবে। রোগীটি যন্ত্রণায় গোঙাচ্ছিল, একই ইংরেজি হবে।
রোগীটি যন্ত্রণায় কাতরাচ্ছিল, একই ইংরেজি। ছিল হচ্ছিল পাস্ট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে দ্য পেশেন্ট was groaning, groaning, groaning in pain, প্রিপোজিশনটা হচ্ছে in। the patient was growing in pain, রোগীটি যন্ত্রণায় ঘুমাচ্ছে। এইবার দেখো, যন্ত্রণায় কাতরানো রোগীটিকে দেখার কেউ ছিল না। দেখার কেউ ছিল না মানে তার সেবা করার কেউ ছিল না, তার দেখভাল করার কেউ ছিল না। এটা তোমাদের প্রিপোজিশন অন পড়াতে গেলে আমি শিখিয়েছিলাম। অ্যাটেন্ড অন মানে হচ্ছে সেবা করা, তাহলে কেউ ছিল না। দেয়ার ওয়াজ নান টু অ্যাটেন্ড অন, কার? অ্যাটেন্ড অন দ্য পেশেন্ট। কীরকম পেশেন্ট? গ্রোনিং পেশেন্ট। কীরকম গ্রোনিং পেশেন্ট? গ্রোনিং ইন পেন। তাহলে আমরা সেন্টেন্সটা কী লিখবো? দেয়ার ওয়াজ নান attend on attend on the যন্ত্রণায় কাতরানো রোগীটিকে, to attend on the groaning patient। বোঝা গেল? এইটা দেখো, পেন কথাটা আমি ব্যবহার করিনি। পেন কথাটা ব্যবহার করিনি। যদি পেন কথাটা আমাকে ব্যবহার করতে হয় তাহলে সেন্টেন্সটাকে আমাকে এরকমভাবে লিখতে হবে। দেয়ার ওয়াজ নান টু অ্যাটেন্ড দ্য পেশেন্ট, অ্যাটেন্ড অন দ্য পেশেন্ট গ্রোনিং ইন পেন। তখন আমরা এইভাবে লিখব বা এইভাবে বলব, দেয়ার ওয়াজ নান টু অ্যাটেন্ড অন দ্য পেশেন্ট গ্রোনিং ইন পেন। আর যদি পেন কথাটা ব্যবহার না করি না, তাহলে আমরা বলবো দেয়ার ওয়াজ নান টু অ্যাটেন্ড অন দ্য গ্রোনিং পেশেন্ট। বোঝা গেল? রাগে তিনি থরথর করে কাঁপতে লাগলেন। কাঁপতে লাগলেন, দেখো দুটো ব্যাপার আছে। কাঁপতে থাকা কন্টিনিউয়াস টেন্স, আর কাঁপতে থাকলেন বলতে বিগেন টু শিভার, বিগেন টু শেক, এরকমভাবে বিগেনটা পাস্ট করব। তাহলে রাগে তিনি থরথর করে কাঁপতে লাগলেন, হি বিগেন টু shake like a reed। কিসে? কেন? রাগে। he began to shake like a reed with anger। he began to shake like a reed with anger। রাগে থরথর করে কাঁপতে লাগলেন। এরপরটা দেখা যাক, বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে বাড়িটা থরথর করে কেঁপে উঠল। ছিল, ওয়াজ। কি ছিল? বিস্ফোরণের তীব্রতা। এখানে দেখো, তীব্রতা বলতে আমরা কি ইংরেজি করব? দুটো করতে পারি। একটা হচ্ছে তীব্রতা, ইন্টেন্সিটি, আর আরেকটা বলতে পারে স্ট্রং, এটা ব্যবহার করতে পারি। বিস্ফোরণ হচ্ছে ব্লাস্ট, তাহলে the blast was so strong এতটা বেশি ছিল that বাড়িটা থরথর করে কেঁপে উঠলো, that the house কেঁপে উঠলো মানে পাস্ট টেন্স, তাহলে শেকের পাস্ট টেন্স হচ্ছে শুক। আবার তো স্পেলিং মিস্টেক হবে বোধহয়, মনে পড়ছে না। The blast was so strong that the house began
টু শুক, বিগেন যদি বলি তাহলে তার শুক হবে না, তাহলে বিগেন টু শেক লাইক এ রিড, বিগেন টু শেক না বলে আমি যদি শেকের পাস্ট টেন্স ব্যবহার করতাম তাহলে হতো দি ব্লাস্ট ওয়াজ সো স্ট্রং দ্যাট দ্য হাউস শুক, SHOOK। যদি আমি ভুল না করে থেকে থাকি যে হাউস, তাহলে এইটা হতো না যে বিগেন টু শেক, এর বদলে হতো হাউস শুক, SHOOK, শুক। তাহলে দি ব্লাস্ট ওয়াজ সো স্ট্রং দ্যাট দ্য হাউস শুক লাইক এ রিড। আচ্ছা, এইবার দেখো যেটা তোমার বলছি যে তীব্রতা, ইন্টেন্সিটি যে বললাম, এখানে দি ব্লাস্ট ওয়াজ সো স্ট্রং না বলে আমরা আরেকটা বলতে পারি দ্য ইন্টেন্সিটি অফ দ্য ব্লাস্ট ওয়াজ সো স্ট্রং। কি বলতে পারি? দ্য ইন্টেন্সিটি অফ দি ব্লাস্ট ওয়াজ সো স্ট্রং। এই ব্লাস্টটাকে আমরা পরে নিয়ে গেলাম, দ্য ইন্টেন্সিটি অফ দ্য ব্লাস্ট ওয়াজ সো স্ট্রং দ্যাট দ্য হাউস শুক লাইক এ রিড। এখানে লিখে আমি নতুন করে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। দি ইন্টেন্সিটি, তীব্রতা, of the blast was so strong that the house shook like a reed. The intensity of the blast was so strong that the house shook like a reed. এইবার স্পেলিংটা একটু দেখে নিও। ওকে, আচ্ছা এখানে আরেকটা বানান দেখে নিও, এটাও বোধহয় আমার কনফিউশন হচ্ছে। ইন্টেন্সিটি, এটা এস হবে না সি হবে, আমার একটু সন্দেহ হচ্ছে। ইন্টেন্সিটি এসি হবে বোধহয়, ঠিক আছে? তাহলে the intensity of the blast was so strong that the house shook like a reed। আজকে এই পর্যন্তই। ওকে, থ্যাংক ইউ।